আজ আমি আমার কাজগুলো বেশ সকাল থেকেই শুরু করেছি। বাজারগুলো রাত্রে নিয়ে আসা হয়েছিল, কিছু বাজার রাত্রে গুছিয়ে ফেলেছি আর বাকিগুলো রেখে দিয়েছিলাম। গুছাতে ইচ্ছে করছিল না, তো সেগুলোই আগে গুছিয়ে নিচ্ছি রান্না শুরু করার আগে। তো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আজ আমি ব্লগটা কিন্তু বেশ সকাল থেকেই শুরু করেছি। আর আমার প্রিয় অডিয়েন্স যারা আপনারা পছন্দ করে ভালোবেসে আমার ব্লগগুলো দেখেন, তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। তো রান্নাঘরে এসে প্রথমে কিন্তু আমি কিছু কাজ গুছিয়ে নিলাম। গত রাতে যে কাজগুলো আমি গুছিয়ে রাখিনি সেগুলো আগে গুছালাম। কিছু বাজার আমি রাত্রেই গুছিয়ে রেখেছিলাম, তো বাকি যেগুলো ছিল সেগুলো এখন ঠিক করে নিচ্ছি। মশলার পটগুলোতে মশলা ঢেলে নিলাম। আর এদিকে তেজপাতা আর দারুচিনির পটগুলো আমি ক্লিন করেছি, এখনও ভেজা আছে, যে কারণে এখন আর ওগুলো পটে তুলব না। পটগুলো শুকিয়ে গেলে তারপরে তুলব, সে কারণে দারচিনি আর তেজপাতাগুলো আমি ড্রয়ারে রেখে দিচ্ছি। আর আমি রান্নার জন্য মোটামুটি প্রিপারেশনও নিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি রান্না শুরু করব, কারণ আজ আমার বাসায় ইফতার পার্টির অ্যারেঞ্জ করেছি। তো কাজগুলো যদি আমি একটু তাড়াতাড়ি শুরু না করি তাহলে তো আমি ইফতারির আগে শেষ করতে পারবো না। সে কারণে আমি রান্নাঘরে একটু তাড়াতাড়ি চলে আসলাম। আর যেহেতু ইফতারির পর ডিনারের একটা ব্যাপার থাকে, তো ডিনারের আইটেমগুলো আমি আগে রান্না করে ফেলবো। যদিও খুবই হালকা পাতলা আমার রান্না আজ, কারণ সবাই বলে ইফতারির পর খাওয়া যায় না, কিছু করো না কিছু করো না, তারপরেও তো কিছু তো করতে হয়, তাই না? সে কারণে একদমই খুব অল্প আয়োজন। তো প্রথমে আমি গরুর গোশটা বসিয়ে দিলাম। আর গরুর গোশগুলো আমি প্রথমেই কেটে সুন্দর করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপরে এই যে কাঁচা পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা, রসুন আর পরিমাণ মতো তেল, লবণ সব কিছু দিয়ে, গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে আগে একটু মেখে নেব। এইভাবে গরুর গোশ যদি মশলা দিয়ে ভালো করে মেখে অন্তত 15-20 মিনিট রাখা যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো। যেহেতু আমার হাতে সময় নাই, তাই আমি কিন্তু ভালো করে মেখেই আমি এটা চুলার উপরে বসিয়ে দিব। আর মাখানো হয়ে গেছে, চুলাটাও জ্বালিয়ে দিলাম। আর এদিকে গোশটা রান্না হতে থাকবে আর আমি অন্য কাজ করতে থাকবো, এই আর কি। আর এই তো পাশের চুলোয় আমি এখন মুরগিটা রান্না করে ফেলবো। আর মুরগিটা রান্না করার আগে যেটা করেছিলাম, আমি ঘন্টাখানেক আগে মুরগিটা কিন্তু ম্যারিনেট করে রেখেছি। আদা, রসুন, লাল মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মুরগিটা আমি ঘন্টাখানেক ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর এখন মুরগিটা আমি একটু ফ্রাই করে নিচ্ছি। আর এই মুরগিটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের রেসিপি, কাজেই আমি আর এটার কোনো নাম দিতে পারছি না। তবে খেতে কিন্তু অনেক অনেক মজার হয়েছিল। অনেক মজার সবসময়ই হয়, কারণ আমার এই মুরগিটা সবার খুবই প্রিয়। বিশেষ করে বাচ্চারা তো খুব পছন্দ করেই, আর সাথে বড়রাও কিন্তু অনেক পছন্দ করে। তো যাই হোক, আমি মুরগিটা ফ্রাই করার জন্য বসিয়ে দিলাম। আর এদিকে গরুর গোশটাতেও পানি ছেড়ে দিয়েছে, তাই কাঠের চামিচটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিলাম। তো যাই হোক, এই রোজার মাসটা কিন্তু আমার অনেক প্রিয় একটা মাস। সারা বছরে এই একটা মাস, যে মাসটা অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা ভালো লাগা তৈরি করে মনের মধ্যে, আমাদের ইবাদতের মাস। কিন্তু সত্যি কথা বলতে এই মাসটাতেও আমরা আনুষঙ্গিক অন্য সব ব্যাপার নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আসলে প্রপারভাবে আমরা আসলে ইবাদতের জন্য সময়টা দিতে পারি না। এটা আমাকে অনেক কষ্ট দেয়। আমি জানি না এই যদি বেঁচে থাকি এই সামনের রোজাতে আমি এই ব্যস্ততাটাকে ওভারকাম করতে পারবো কি না, তবে আমার শতভাগ চেষ্টা থাকবে। সত্যি কথা বলতে এই রোজার মাসটাতেই কিন্তু সামাজিকতাগুলো বেশ মেনটেন করতে হয়। আর তার সাথে শপিংয়ের একটা বিশাল ব্যাপার থাকে, যেটা আসলে অনেক সময় নষ্ট করে দেয়। প্রত্যেকবার আমি ভাবি যে রোজার আগে আমি শপিংটা শেষ করে ফেলবো, তাহলে আমি ফ্রি থাকবো। কিন্তু আসলে কোনোবারই এই কাজটা হয় না, কেমন করে যেন সময়গুলো চলে যায় আর শপিং ওই রোজার মধ্যে গিয়েই পড়ে। তো আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, ইনশাল্লাহ সামনের রোজাতে যদি বেঁচে থাকি আমি
আর কিছু করি বা না করি, তবে শপিংটা আমি কোনো অবস্থাতেই আর রোজার মধ্যে রাখবো না। ইফতারির পর তো একদমই বের হতে ইচ্ছে করে না, তারপরেও যেহেতু প্রয়োজন বের হতেই হয়। আর শপিংয়ে বের হলে সত্যি কথা যেটা, অনেকটা সময়ই কিন্তু চলে যায় শপিংয়ের পেছনে। তারপর বাসায় আসার পর কিন্তু সেই নামাজ কালামগুলো কিন্তু পুরোপুরি ওভাবে আর করা হয় না। এই জিনিসটা আমাকে অনেক কষ্ট দেয়। তো আমার প্রিয় ভিউয়ার্স, আমরা সবাই সবার জন্য দোয়া করি এই রোজার মাসটায় যেন আমরা সবাই ফ্রি থাকতে পারি এবং আল্লাহ তাআলা যেমন চান আমরা যেন তেমনভাবে এই মাসটা ইনশাল্লাহ পালন করতে পারি। তো ভিউয়ার্স, আমি কিন্তু এখন মুরগি রান্নার মেন রেসিপিতে চলে এসেছি। আর আজ আমি কিন্তু রেসিপিটা বলতে পারছি না। আমি এই মুরগি রান্নার ফুল রেসিপি নিয়ে একটা ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা চান। আর আজকে কিন্তু আমি অনেক ব্যস্ত, তাই কোনো ভিডিওই কিন্তু পুরোপুরি আমি তৈরি করতে পারিনি। তো এই যে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর উপরে কিশমিশ দিয়ে দিলাম। তারপর আমি এখন ঢেকে এটা 15-20 মিনিট রান্না করব। ঝোলটা কমে যখন গ্রেভিটা তেলের উপরে উঠে আসবে তখন নামিয়ে ফেলবো। আর এইদিকে আমার অ্যাশ কি করেছে চলেন সেটা একটু দেখিয়ে আনি। কে বকা দিছে তোমাকে? কে বকা দিল? তুমি মন খারাপ করছো কেন মা? তুমি নামো, নামবা না? তোমাকে বকা দিছে? কে বকা দিছে আমার অ্যাশটাকে? ওর আল্লাহ, রাগ হয়েছো কেন তুমি? তুমি রাগ হয়েছো মা? তুমি এখানে ঘুমা করবা? আচ্ছা ঘুমাও। কে বকা দিছে তোমাকে? কে বকা দিছে? অনেক রাগ? আচ্ছা, তাহলে তুমি আজ এখান থেকে নামবাই না? তাহলে তুমি একটু ঘুমায় যাও, একটু ঘুমা করো। ঘুমাও, একটু ঘুমাও, অল্প একটু ঘুমাও। তুমি রাগ হয়ে যাচ্ছ? আচ্ছা, ওকে। এই হচ্ছে আমার অ্যাশের অবস্থা। সে নিজেই পিঙ্গুকে মারছে, মেরে পিঙ্গুর সাথে সে নিজেই মারামারি করছে, পিঙ্গুকে উল্টা মেরে সে এখন আলমারির মাথার উপর উঠে বসে আছে। আর এখনও তার রাগ যায়নি, সে রাগ করে সে বসে আছে। ও এখানে এখন সন্ধ্যা পর্যন্ত থাকবে, ওখানে কিছুক্ষণ ঘুমাবে, তারপরে নামবে। আর এদিকে আমি ইফতারির জন্য একটু ছোলা বসাই দিচ্ছি। ছোলাটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখন আমি যেটা করব, আমি কিন্তু ছোলার জন্য ভালো করে মশলাটা কষিয়ে নেব। যেহেতু ছোলাটা আমি সেদ্ধ করে নিয়েছি, তাই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে স্বাদ মতো লবণ এবং ছোলা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে একদম ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানির পরিমাণটা কিন্তু অল্পই থাকবে, কারণ ছোলাটা তো সিদ্ধ করাই ছিল। তারপর এই ছোলাটা আমি ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করব যেন বেশ সফট হয়ে যায় আর পানিটা একদম শুকিয়ে যাবে। পানিটা শুকিয়ে গেলে তখন আমি কিছু পাকা টমেটো কেটে দিব, দিয়ে একদম টমেটোর সাথে ছোলাটা যখন একদম মাখা মাখা হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। খেতে কিন্তু দারুণ। আর এখন আমি চিংড়ি মাছটাও কিন্তু রান্না করে ফেলবো। তো চিংড়ি মাছটা রান্না হয়ে গেলে আমার কিন্তু মোটামুটি ডিনারের জন্য রান্না শেষ হয়ে যাবে। আর বাকি থাকবে হলো ইফতারি আইটেম। সেটা আমি 3টা 3:30টার ওইদিকে আবার চলে আসব রান্নাঘরে ইফতারি আইটেমগুলো কমপ্লিট করার জন্য। আর আমি চিংড়ি মাছটা কিন্তু এভাবে রান্না করি। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। আমি পেঁয়াজটা একটু বেরেস্তার মতো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি চিংড়ি মাছটা একটু ভেজে নিই। বেরেস্তার স্মেলটা চিংড়ি মাছের সাথে খুব সুন্দর মতো মিশে যায়। তারপর এক এক করে প্রয়োজন মতো সব মশলা দিয়ে ভালো করে কিন্তু আমি চিংড়ি মাছটা কষিয়ে নিই। কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে চিংড়ি মাছটা ঢেকে দমে রেখে বেশ কিছুক্ষণ সময় রান্না করি। এইভাবে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু অনেক মজার একটা টেস্ট, অনেক সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়। তো আমার প্রিয় অডিয়েন্স, আজ ব্লগটা কেমন লাগলো
অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকলাম। কিন্তু মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু ঈদ, কাজেই সবাই ব্যস্ত। কে ঢাকায় থাকছেন, কে ঢাকার বাইরে চলে যাচ্ছেন এবং কার ঈদের প্রিপারেশন কেমন অবশ্যই জানাবেন। তাহলে আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। আর যারা ঢাকার বাইরে ঈদ করতে যাচ্ছেন তাদের জন্য বলছি, জার্নি পথে অবশ্যই খুব সাবধানে থাকবেন এবং সবসময় চোখ কান খোলা রাখবেন। আল্লাহ যেন সেফলি আপনাদেরকে আপনাদের গন্তব্যে পৌঁছে দেন, সেই শুভকামনা রইল। তাহলে আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা।